আসসালামু আলাইকুম। অনলাইন ক্লাসে শিক্ষার্থীরা তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমি ফারহানা গুলজার, প্রভাষক, ইতিহাস বিভাগ, ওমরগনি এমএস কলেজ, চট্টগ্রাম। আমার নতুন শিক্ষার্থীরা, তোমাদের সাথে আমার আরেকটি ক্লাস হয়ে গিয়েছে। এখন আজকে দ্বিতীয় ক্লাসটি করছি। 2020-21 শিক্ষাবর্ষের এইচএসসি প্রথম বর্ষ যারা, তাদের জন্য শাখা মানবিক, বিষয় ইতিহাস প্রথম পত্র, অধ্যায় প্রথম, ভারতবর্ষে ইউরোপীয়দের আগমন, ইংরেজ আধিপত্য প্রতিষ্ঠা। গত ক্লাসে আমি এই অধ্যায়ে পর্তুগিজদের ভারতবর্ষে আগমন সম্পর্কে আমি আলোচনা করেছিলাম। আজকের পাঠে থাকবে ভারতবর্ষে ওলন্দাজদের আগমন সম্পর্কে আলোচনা। আসো আগে আমরা একটু এর শিখন ফল সম্পর্কে জেনে নিই। এই ওলন্দাজদের আগমন সম্পর্কে আলোচনা করার পর তোমরা ওলন্দাজদের পরিচয় বর্ণনা করতে পারবে। এছাড়াও ভারতবর্ষে ওলন্দাজদের আধিপত্য বিস্তার সম্পর্কে তোমরা আলোচনা করতে পারবে। তো গত ক্লাসটিতে আমরা দেখেছিলাম যে ভারতবর্ষে কিভাবে পর্তুগিজরা প্রথম আগমন করেছিল। পর্তুগিজরা ভারতবর্ষে আগমন করার পর ব্যবসা বাণিজ্য করে তারা এখানে আধিপত্য বিস্তার করেছে। ভাস্কো দা গামা ভারতবর্ষে আসার জলপথ আবিষ্কার করার পর ভারতবর্ষ ইউরোপীয় জাতিদের কাছে উন্মুক্ত হয়ে যায়। এরপর থেকে একের পর এক ইউরোপীয় জাতিরা বিভিন্ন সময়ে ভারতবর্ষে আগমন করেছিল ধর্মপ্রচার কিংবা ব্যবসা বাণিজ্যের উদ্দেশ্যে। মূলত ব্যবসা বাণিজ্য পরিচালনা করে এখানে আধিপত্য বিস্তার করা, উপনিবেশ স্থাপন করা, এগুলো ছিল তাদের উদ্দেশ্য। তো আসো এই সম্পর্কে বিস্তারিত আলোচনা করার আগে আমরা আজকের যে বিষয় ওলন্দাজদের পরিচয় সেটি আগে একটু জেনে নিই। যেহেতু আজকে আমরা ওলন্দাজদের সম্পর্কে আলোচনা করব, এ কারণে সবার আগে ওলন্দাজদের পরিচয় সম্পর্কে আমরা জেনে নিই। হল্যান্ডের অধিবাসীরা ইতিহাসে ডাচ বা ওলন্দাজ নামে পরিচিত। 1595 সালে 4টি ডাচ জাহাজ উত্তমাশা অন্তরীপ হয়ে ভারতবর্ষের উদ্দেশ্যে যাত্রা করে। পর্তুগিজদের অনুকরণে ব্যবসা করার উদ্দেশ্যেই তারা ভারতবর্ষে আগমন করেছিল এবং পর্তুগিজদের সাথে তাদের প্রবল প্রতিযোগিতা শুরু হয়ে যায় আগমনের সাথে সাথেই। আমি আগেই বলেছি, যেহেতু বিভিন্ন ইউরোপীয় জাতিরা ভারতে আসার জলপথ আবিষ্কার হওয়ার পর থেকেই ভারতবর্ষে আগমন শুরু করে ব্যবসা বাণিজ্য করার জন্য। তো ব্যবসা বাণিজ্য করতে গিয়ে আধিপত্য বিস্তার করাটা যখন তাদের প্রধান উদ্দেশ্য হয়ে দাঁড়ায়, তখন কিন্তু এই সমস্ত জাতিগুলোর একটি আরেকটির সাথে বিভিন্ন রকম বিবাদে জড়িয়ে পড়ে। তো ডাচরা যখন ভারতবর্ষে আসার পরেই দেখলো যে আগে থেকে পর্তুগিজরা এখানে এসে ব্যবসা বাণিজ্য শুরু করে দিয়েছে। ফলে পর্তুগিজদের সাথে তাদের যেমন প্রতিযোগিতা হয়, ঠিক তেমনি ইংরেজদের সাথেও কিন্তু তাদের প্রতিযোগিতা হয়েছিল। তো পর্তুগিজরা চলে যাওয়ার পর ওলন্দাজ বা ডাচ এবং ইংরেজ, এই দুটি জাতি ভারতবর্ষে নিজেদের আধিপত্য বিস্তার করার চেষ্টা চালায়। ওলন্দাজ বা ডাচদের আধিপত্য বিস্তার 1602 সালে প্রাচ্যে বাণিজ্য বিস্তারের জন্য হল্যান্ডের একদল বণিক ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি গঠন করে। নেদারল্যান্ডসের পার্লামেন্টের এক চার্টার বা অনুমতিপত্রের মাধ্যমে এই কোম্পানিকে ডাচ জাতির পক্ষে যুদ্ধ বা সন্ধি, রাজ্য জয় ও দুর্গ নির্মাণের অধিকার প্রদান করা হয়েছিল। অর্থাৎ একটি দেশ থেকে বণিকেরা যখন অন্য একটি দেশে গিয়ে ব্যবসা বাণিজ্য পরিচালনা করতে চায়, তখন কিন্তু তাদের নিজ দেশ থেকে একটা অনুমতিপত্র নিয়ে যেতে হয়। এ কারণে হল্যান্ডের একদল বণিক যখন বাণিজ্য করার জন্য তারা বের হবে, তখনই তারা ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি গঠন করে। আর এই কোম্পানিকে অনুমোদন দেয় তাদের পার্লামেন্ট। তাদেরকে অনুমতি দেওয়া হয় যে যুদ্ধ কিংবা সন্ধি, রাজ্য জয় ও দুর্গ নির্মাণ, এই সব কিছুরই অনুমতি নিয়ে তারা বের হয়। তো ভারতবর্ষে কুঠি নির্মাণ কিভাবে করেছিল আসো তা আমরা দেখিনি। তারা যখন সনদ দ্বারা অধিকার পায়, এরপর ভারতে এসে ভারতের কালিকট, নাগাপট্টম, বাংলার চচুড়া ও বাঁকুড়া সহ বালেশ্বর, কাশিমবাজার এবং বারাননগরে
বাণিজ্য কুঠি নির্মাণ করে তারা। আমি আবার বলছি নামগুলো, খেয়াল করো। সনদ দ্বারা অধিকার পেয়ে ভারতে আসার পর তারা ভারতের কালিকট বন্দরের নাম তোমরা শুনেছ, ভাস্কো দা গামা যেখানে এসেছিলেন সেই কালিকট বন্দর। এরপর হচ্ছে নাগাপট্টম, এরপর বাংলার চুঁচুড়া ও বাঁকুড়া সহ বালেশ্বর, কাশিমবাজার এবং বারানগরে তারা বাণিজ্য কুঠি নির্মাণ করে। এটি তোমার 2 নম্বরের একটি প্রশ্ন আসতে পারে যে ওলন্দাজরা ভারতবর্ষের কোথায় কোথায় কুঠি নির্মাণ করেছিল। তো এখানে শুধু ভারতবর্ষে কোথায় কোথায় কুঠি নির্মাণ করেছিল এটি লিখে দিলেই উত্তরটি সম্পন্ন হবে। তো কুঠি নির্মাণ করলো তারা ব্যবসা করতে এসে। এরপর আসো আমরা দেখি ইংরেজদের সাথে কেমন করে ওলন্দাজরা প্রতিযোগিতা করে ব্যবসা করেছিল। ওলন্দাজরা প্রথমেই ইংরেজদের সাথে রেশমি সুতা, সুতি কাপড়, চাল ডাল ও তামাক ভারতবর্ষ থেকে রপ্তানি করত এবং অন্যান্য দেশ থেকে মশলা আমদানি করত। অর্থাৎ ভারতবর্ষে তারা নিয়ে আসতো কি রেশমি সুতা, সুতি কাপড়, চাল ডাল ইত্যাদি। দুঃখিত, এগুলো তারা ভারতবর্ষ থেকে পাঠিয়ে দিত, রপ্তানি করত অন্যান্য দেশে, আর অন্যান্য দেশ থেকে মশলা আমদানি করত। এটি প্রথমের কথা বলছি। তো পর্তুগিজরা ভারতবর্ষে মশলা বাণিজ্যর যে নতুন ধারা সূচনা করে তা দেখে ইংরেজ এবং ওলন্দাজদের ইস্ট ইন্ডিয়া কোম্পানি নতুন বিশ্ব থেকে সংগ্রহ করা রূপার বিনিময়ে মশলা কেনার জন্য পূর্ব দ্বীপপুঞ্জে বা ইন্দোনেশিয়ার তথাকথিত মশলা দ্বীপগুলোতে তারা যায়। অর্থাৎ ভারতবর্ষের সাথে মশলা বাণিজ্য তারা শুরু করার জন্য বিভিন্ন জায়গা থেকে যে রূপা সংগ্রহ করতো তারা আগে, সেই রূপাগুলো রূপার বিনিময়ে তারা মশলা কিনবে পূর্ব দ্বীপপুঞ্জ বা ইন্দোনেশিয়ার মশলা দ্বীপগুলো থেকে। কথাটা খেয়াল করো, ইন্দোনেশিয়ার যে মশলা দ্বীপগুলো আছে সেখান থেকে তারা মশলা কিনে নিয়ে যাবে, নিয়ে তারা এগুলো বিক্রি করবে আর বিনিময় করবে কি রূপা। কিন্তু এটি ছিল তাদের প্রাথমিক উদ্দেশ্য। কিন্তু তারা লক্ষ্য করে যে এসব দ্বীপে রূপার চেয়ে মোটা এবং সস্তা ভারতীয় বস্ত্রের চাহিদাই বেশি। ফলে তারা ইন্দোনেশীয় দ্বীপপুঞ্জে মশলার বিনিময়যোগ্য বস্ত্রের সন্ধানে ভারতের দিকে দৃষ্টি ফেরায়। অর্থাৎ রূপার পরিবর্তে তারা মশলা আদান প্রদান করবে বস্ত্রের মাধ্যমে। যেহেতু সেই দ্বীপগুলোতে, যে ইন্দোনেশিয়ার যে দ্বীপগুলোতে, সেখানে গিয়ে তারা দেখলো যে এখানে ভারতবর্ষের মোটা কাপড় বা কাপড়ের বস্ত্রের চাহিদা বেশি রয়েছে। এ কারণে তারা চিন্তা করলো যে ভারতবর্ষ থেকে যদি তারা কাপড় বা বস্ত্র নিয়ে এসে ইন্দোনেশিয়ায় বিক্রি করতে পারে তাহলে সেটা তাদের জন্য লাভজনক হবে। ফলে তারা ভারতের দিকে তখন দৃষ্টি ফেরায়। বাংলায় কোম্পানিগুলো ব্যবসা করতে গিয়ে বেশ কিছু সুবিধা পেত, কারণ বাংলা ছিল সস্তা এবং মোটা সুতি কাপড়ের সর্ববৃহৎ উৎপাদনকারী অঞ্চল। এছাড়াও ইতালীয় এবং পারস্য দেশীয় রেশমের পরিবর্তে বাংলার রেশমের চাহিদাও দিন দিন বৃদ্ধি পাচ্ছিল। ফলে ওলন্দাজেরা 1630 সালে বাংলায় আসে এবং পিপলিতে বসতি স্থাপন করে। রপ্তানি পণ্য সামগ্রীর উপর 3% হারে বাণিজ্য শুল্ক প্রদানের শর্তে তারা মুঘল সরকারের কাছ থেকে বাণিজ্যিক অধিকার লাভ করে। খেয়াল করো, বাণিজ্যিক শুল্কই বা কী, আর মুঘল সরকারের কাছ থেকে কী লাভ করলো এ কথাটা আবার বলছি। 1630 সালে তারা বাংলায় চলে আসে। কারা? ওলন্দাজেরা। এসে তারা পিপলিতে তাদের বসতি বা কুঠি স্থাপন করে। তো যেহেতু ব্যবসা বাণিজ্যর কথা যখন আসে অবশ্যই সেখানে শুল্ক বা ট্যাক্স প্রদানের বিষয়টিও আসে। এখান থেকে ভারতবর্ষ থেকে পণ্য সামগ্রী নিয়ে যেতে হলে তাদেরকে 3% হারে সরকারকে শুল্ক প্রদান করতে হবে। এই শর্তে তারা মুঘল সরকারের কাছ থেকে বাণিজ্যিক অধিকার আদায় করে নিয়েছিল। তো 1632 সালে পর্তুগিজরা যখন হুগলি ছেড়ে চলে যায়, ওলন্দাজরা তখন 1634 সালে এসে সুবাদার আজম খানের কাছ থেকে হুগলিতে বাণিজ্য কুঠি স্থাপনের নতুন পরোয়ানা লাভ করে। কথাটি আবার বলছি, মনোযোগ দিয়ে খেয়াল করো। 1632 সালে কিন্তু পর্তুগিজরা হুগলি থেকে চলে যায়
এটি পর্তুগিজদের বাণিজ্য বিস্তার যখন আমি পড়িয়েছিলাম গত ক্লাসে, তখনই আমি বলেছিলাম যে 1632 সালে পর্তুগিজরা হুগলি ছেড়ে চলে যায়। তো পর্তুগিজরা যখন হুগলি ছেড়ে চলে গেল, স্বভাবতই ওই স্থানের উপর চোখ পড়ে ওলন্দাজদের। তো ওলন্দাজরা সেখানে যদি তাদের কুঠি নির্মাণ করতে চায়, তাহলে অবশ্যই তাদের স্থানীয় যিনি প্রধান থাকেন, সরকার প্রধান থাকেন, তার কাছ থেকে অনুমতি নিতে হবে। তো সেই অনুমতিটাই তারা 1634 সালে সুবাদার আজম খানের কাছ থেকে নিয়ে তারা বাণিজ্য কুঠি স্থাপনের জন্য নতুন একটি পরোয়ানা লাভ করলেন। কিন্তু তা সত্ত্বেও কিন্তু তারা সাথে সাথেই সেখানে কুঠি স্থাপন করেনি। কুঠি তারা নির্মাণ করেছিল 1645 থেকে 1647 সালের ভিতরে। কিন্তু ব্যবসা করতে গিয়ে ওলন্দাজরা দেখা গেল যে সবসময় তারা শুল্ক ফাঁকি দিতে থাকে, অর্থাৎ সরকারকে ট্যাক্স ফাঁকি দিয়ে তারা পণ্য আদান প্রদান করতে থাকে। বন্দরের যে কর্মচারীরা থাকে তাদেরকে কিছু ঘুষ খাইয়ে তারা এই কাজটি করত। ফলে সরকারের সাথে শুল্ক নিয়ে প্রায় বিবাদ লেগে থাকতো। এক পর্যায়ে 1671 সালে এসে দেখা গেল যে ওলন্দাজরা যে শুল্ক ফাঁকি দিয়েছে সেই বিষয়টি ফাঁস হয়ে যায়। ফাঁস হয়ে গেলে তারা তখন 1.5 লক্ষ টাকা শোধ করতে বাধ্য হয়। তা সত্ত্বেও তারা বিভিন্ন সময়ই সম্রাটের কাছ থেকে শুল্কের হার কমিয়ে নিয়েছিল, অর্থাৎ সম্রাটদের কাছ থেকে তারা আবেদন করে করে শুল্কের হার কমিয়ে নিয়ে আসছিল। শেষ পর্যন্ত 1712 সালে মুঘল সম্রাট এক ফরমান দ্বারা তাদের ট্রানজিট শুল্ক থেকে অব্যাহতি দেয়। একে তো তারা শুল্ক ফাঁকি দিচ্ছিল, এরপর আবার তারা 1712 সালে এসে মুঘল সম্রাটদের কাছ থেকে একটি ফরমান লিখিয়ে নেয় যে তারা ট্যাক্স দিবে না, অর্থাৎ তাদেরকে সোজা কথা তাদেরকে ট্যাক্স থেকে অব্যাহতি দেওয়া হয়। ট্যাক্স ছাড়াই তারা এখন থেকে ব্যবসা বাণিজ্য করতে পারবে। ইংরেজদের সাথে বিরোধ। তো ব্যবসা বাণিজ্য ওলন্দাজরা ইংরেজদের সাথেও করছিল, নিজেরা এককভাবেও করছিল, কিন্তু এক পর্যায়ে এসে ইংরেজদের সাথে তাদের বিরোধ দেখা দেয়। বিরোধ দেখা দিয়েছিল মূলত 1757 সালে পলাশীর যুদ্ধে ইংরেজরা যখন বিজয় লাভ করে, তখন কিন্তু পুরো চিত্রটাই বদলে দেয়। কারণ এরপর থেকেই বাংলার প্রশাসন এবং অর্থনীতির উপর ইংরেজদের সম্পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হলে বাংলা থেকে অপরাপর ইউরোপীয় এবং এশীয় প্রতিদ্বন্দ্বীদের উৎখাত করে তারা নিজেদের একচেটিয়া আধিপত্য বিস্তার করে। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ, 1757 সালে বাংলার শেষ নবাব সিরাজউদ্দৌলা যখন ইংরেজদের হাতে নিহত হলেন, তখনই কিন্তু ইংরেজরা পুরো বাংলার উপর নিজেদের আধিপত্য বিস্তার করে। ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে প্রশাসন, অর্থনীতি সব কিছুর উপর নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করার জন্য তারা যে অপরাপর ইউরোপীয় জাতি ভারতবর্ষে এসেছিল তাদেরকে সেখান থেকে উৎখাত করে নিজেদের আধিপত্য বিস্তার করে ফেলে। 1759 সালে এসে একটি যুদ্ধ হয় ইংরেজদের সাথে ওলন্দাজদের। যুদ্ধটির নাম হচ্ছে বিদারের যুদ্ধ। এই যুদ্ধে ওলন্দাজরা ইংরেজদের কাছে শোচনীয়ভাবে পরাজিত হয়। এখানে উল্লেখ্য যে ওলন্দাজ এবং ইংরেজদের মধ্যে যে বাণিজ্য চুক্তি হয়েছিল তা কিন্তু 2 বছরের মধ্যে ভেঙে গিয়েছিল। ইংরেজরা তখন থেকেই ওলন্দাজদের কুঠি দখল করতে শুরু করেছিল। ফলে ধীরে ধীরে ওলন্দাজদের বাণিজ্য ইংরেজরা দখল করে নিতে থাকে এবং 1805 সালে ওলন্দাজরা ইংরেজদের সাথে আর পেরে ওঠেনি বলে ভারতবর্ষ ত্যাগ করে তারা মালয়েশিয়া এবং ইন্দোনেশিয়ায় চলে যায় এবং সেখানে তারা উপনিবেশ স্থাপন করে। এভাবেই তারা ভারতবর্ষ থেকে চলে গিয়েছিল, অর্থাৎ ইংরেজদের আধিপত্য প্রতিষ্ঠিত হলে ওলন্দাজরা যখন ইংরেজদের সাথে যুদ্ধ করে টিকে উঠতে পারছিল না, তখনই তারা সিদ্ধান্ত নিল যে এখানে থেকে আর তাদের লাভ নেই, বরং অন্যত্র গিয়ে তারা যদি উপনিবেশ স্থাপন করে সেখানে আবার তারা ব্যবসা বাণিজ্য চালিয়ে নিজেদের আধিপত্য সেখানে বিস্তার করতে পারবে। এটি ভেবে তারা মালয়েশিয়া ও ইন্দোনেশিয়ার দিকে চলে গেল এবং সেখানে তারা উপনিবেশ স্থাপন করে। তাহলে আজকের পাঠ থেকে আমরা দেখলাম ওলন্দাজরা কিভাবে ভারতবর্ষে আসার পর তারা ব্যবসা বাণিজ্য শুরু করে। ব্যবসা বাণিজ্যে তারা অনেক উন্নতি সাধন করার পর শেষ পর্যন্ত ইংরেজদের সাথে পেরে উঠতে না পেরে তারা চলে গেল, ভারতবর্ষ থেকে চলে গেল। তো শিক্ষার্থীরা, আমি আশা করছি তোমরা আমাদের কলেজ থেকে বইয়ের যে বুক লিস্টটি আমরা দিয়েছি সেটি দেখে তোমরা বইগুলো ইতিমধ্যে সংগ্রহ করেছো। তো বইগুলো সংগ্রহ করলে এই যে আমরা শিক্ষকরা তোমাদের জন্য যে ক্লাসগুলো
রেডি করছি, সেই ক্লাসগুলো ফলো করতে তোমাদের কিছুটা সুবিধা হবে। আর বইয়ে অনেক সময় দেখবে অনেক বিষয় অনেক ছোট করেই দেওয়া আছে, তো সেক্ষেত্রে আমাদেরকে একটু ভালো করে তোমাদেরকে বোঝানোর জন্য লেকচারগুলো একটু বড় করতে হয়। তো সেটি কোনো সমস্যা না, লেকচার বড় হোক বা ছোট হোক, তোমরা যাতে প্রশ্নর উত্তরগুলো সুন্দরভাবে বুঝে উত্তর প্রদান করতে পারো সেটি হচ্ছে সর্বপ্রথম বিবেচনার বিষয়। এ কারণে ওলন্দাজদের উপর যে আলোচনাটা আমি করলাম, আলোচনাটি তোমাদের বোঝার সুবিধার্থে বিভিন্ন পয়েন্টে বিভক্ত করে আলোচনা করেছি। এই অধ্যায়টি যখন শেষ হবে তখন সৃজনশীল প্রশ্ন নিয়েও আলোচনা করা হবে। আর তোমরা এই কথাটি অবশ্যই মনে রাখবে যে তোমাদের ক্লাস সামনের মাসে হয়তো তোমাদের একটি মডেল টেস্ট হতে পারে। সেজন্য তোমাদের আমি অনুরোধ করছি ক্লাসগুলো তোমরা ভালোভাবে ফলো করবে নতুন শিক্ষার্থীরা, এবং ক্লাসগুলো ফলো করার পর কমেন্ট বক্সে তোমাদের নাম, রোল, ইতিহাস যাদের আছে তাদের নাম এবং রোল তোমরা কমেন্ট বক্সে দিয়ে দিবে, তাহলে তোমাদের সাথে পরিচিত হতে আমার একটু সুবিধা হবে। তো আজকের ক্লাসটি এখানে শেষ করছি। আশা করছি তোমরা ভালোভাবে ক্লাসটি শুনবে, এবং কোথাও যদি বুঝতে কোনো সমস্যা হয়ে থাকে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে সেটি লিখে জানাবে। আমি চেষ্টা করব এটির উত্তর আবার ভালোভাবে উত্তরটি প্রদান করার জন্য। তো ধন্যবাদ, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।